স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা রাখার ঘোষণা দিল ইরান। দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষার শেষ হচ্ছে না, সরকার বলছে ঘাটতি নেই। প্রতিটা পাম্পে যদি তেল থাকে তাহলে এক পাম্পের পরে এতটা চাপ থাকে না। এই কষ্ট দেখার মতন কেউ আছে? বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। জ্বালানি তেল সংকটের নেতিবাচক প্রভাব, ঢাকার নিত্যপণ্যের বাজারে বাড়ছে দাম। গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের শুরু হয়েছে, দাবি জামায়াতের। এবারে বিস্তারিত। বহুল আলোচিত হরমুজ প্রণালী খুলে দিল ইরান। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় এই জলপথ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর এ ঘোষণা দিল তেহরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌবন্দর অবরোধ চলতে থাকবে। হরমুজ প্রণালী এই জলপথ ঘিরে অস্থির বিশ্বের জ্বালানি তেলের বাজার ও বিশ্ব বাণিজ্য। এই প্রণালী পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে যুক্ত করেছে। এই পথে বিশ্বের মোট জ্বালানি তেলের শতকরা অন্তত 20% পরিবহন করা হয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে অনিরাপদ হয়ে ওঠে হরমুজ প্রণালী। এক পর্যায়ে তেহরান এই জলপথ বন্ধ করে দেয়। এতে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যায়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে দেশ দুটি, কিন্তু তা ভেস্তে যায়। এরপরই ইরানের সব নৌবন্দরে অবরোধ ঘোষণা করে ওয়াশিংটন। আরেক দফা বেড়ে যায় তেলের দাম। শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। যুদ্ধবিরতির বাকি অংশটুকু সব বাণিজ্যিক জাহাজের জন্য এই জলপথ পুরোপুরি খোলা থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 14 ঘন্টা পর হরমুজ প্রণালী খুলে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক ধাপের আলোচনা শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 3টা থেকে তা কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। দক্ষিণ লেবাননের খিরাম ও দিব্বিন শহরে কয়েকবার হামলা চালানো হয় বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ইরানপন্থী হিজবুল্লাহকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দিলেও তেহরানের সাথে চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত ইরানের নৌবন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ বহাল থাকবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে এই বৈঠক হতে পারে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে টানা 1.5 মাস ধরে চলছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল, অকটেন আর ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পে দেখা যাচ্ছে কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন। এতে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার রাত 8টার দিকে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ান রুবেল হোসেন, কিন্তু রাত গড়িয়ে শুক্রবার সকাল 10টা, তবুও তেলের দেখা পাননি তিনি। নির্ঘুম রাত কাটিয়ে অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলের জ্বালানির জন্য। রাইড শেয়ার করি, তো রাইড শেয়ার করে আপনার ধরেন আপনার 14-15 ঘন্টা যদি আমরা পাম্পে দিয়ে দিই, সময়টা দিয়ে দিই, তো আমরা ধরেন আপনার রাইড শেয়ারটা কখন করব? আমরা নিরীহ মানুষ, আমরা এটা করি, আমরা খাই। রুবেলের মতো এমন অনেকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। কখন মিলবে কাঙ্ক্ষিত জ্বালানি জানা নেই কারো। 12-14 ঘন্টার মতো হচ্ছে। দীর্ঘ সময় ধরে এইভাবেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে আসছি। রাত 8টার সময় এসে দাঁড়াইছি। 1200 টাকা আনছিলাম তেলের জন্য, অর্ধেক টাকা রাস্তায় খেয়ে ফেলাইছি।
এইটা খাইতে খাইতে খিদা লাগছে, কি করবো? আজকে আমার ছুটির দিন ছিল, আমি রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমি অলরেডি দেখতেছেন 13টা ঘন্টা আমি রাস্তায় পড়ে আছি। প্রতিটা পাম্পে যদি তেল থাকে তাহলে এক পাম্পের পরে এতটা চাপ থাকে না। তো প্রতিটা পাম্পে তেল দিলে আমাদেরও দুর্ভোগটা কমে। এই কষ্ট দেখার মতন কেউ আছে? এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি তেলের পাম্পে। লম্বা সময় অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন তাদের মুখে ফুটছে হাসি। রাইতে 4টা বাজে আসা সিরিয়াল দিলাম, এই মাত্র তেল নিলাম। কি আর বলবো, ঘুম কি জিনিস চোখে নাই, তেল খুবই কষ্ট হইতাছে এখন তেল নিতে। তেল পাওয়ার পরে তো ভালোই লাগতেছে। পাইছি হলো 5:30টায় দাঁড়াইছি, এখন বাজে কটা আপনার 11:30টা। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা কম, তবে তাতেও এমন পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক। প্রতিদিন তেল দিচ্ছি, এই তেল কোথায় যাইতেছে আমরা আর এটা খুঁজে পাচ্ছি না। এখন এমনও গাড়ি আসতেছে, অনেক অনুরোধ করতেছে ভাই তেলটা লাগবেই। যখন তেলটা দিতে যাই বাইকে দেখি 200 টাকার পরে তেল ট্যাঙ্কি থেকে বের হয়ে যাচ্ছে। কোনো তেলের পাম্পে মোটরসাইকেলে 500 টাকা ও ব্যক্তিগত গাড়িতে 2500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। রাজধানীর তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ অপেক্ষমান গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। সবার একটাই প্রশ্ন, কবে কাটবে এই ভোগান্তি? জয়নুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে। সরকার এখন জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছে। আজ চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি কথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। বিভিন্ন উৎস থেকে আরও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে গুরুত্ব দেওয়া হয়েছে। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেশ কিছুদিন ধরে সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ কমে গেছে। এর সঙ্গে নতুন করে বেড়েছে কয়েক সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে। ভোরের আলো ফুটতেই বাজারে হাঁকডাক শুরু হলেও সাধারণ মানুষের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গ্রীষ্ম মৌসুমের সবজি বাজারে আসা শুরু হয়েছে। সাধারণত এ সময় নতুন সবজির দাম কিছুটা বেশি থাকে, আবার শীতের কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দামও বাড়তি। সবচেয়ে বেশি দাম কাঁকরোলের, প্রতি কেজি 160 থেকে 200 টাকা। বেগুন ও শসা 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে 80 টাকা থেকে 120 টাকা। প্রতিটি লাউয়ের দাম বেড়েছে অন্তত 20 টাকা। অবশ্য দাম কম রয়েছে কাঁচা মরিচ ও আলুর। যশোরের থেকে যে মালগুলো আসে এই মালগুলোর একটু প্রবলেম। এই লাউ 80 টাকায় বেচা লাগতেছে, পটল 140 টাকা, সিম 100 টাকা, কাঁকরোল 160 টাকা, জালি কুমড়া 60 টাকা। নতুন সবজি যখন আমদানি পুরো হয় নাই, সেই জন্য একটু দাম, এটা আমদানি হইলেই কইমা যাবে। প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম অনেক চড়া। প্রান্তিক পর্যায়ে যেখান থেকে জিনিস আসে ওইখানে তো দাম কম, কিন্তু এই মাঝখানে যে সাপ্লাই চেনটা ঠিক না করলে কখনোই মার্কেটের দাম কমবে না। আপনি বাজার তদারকি করবেন না বাজার করবেন, দে আর নট অনেস্ট। আমরা কেউই সন্তুষ্ট না। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে আমরা হব না। গত 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলের সয়াবিন তেল কিনতে পারছেন না। সোয়াবিন তেল নাই বাজারে, কোনো সোয়াবিন তেলের দেয় না কোম্পানিটা। সাপ্লাই একটু শর্ট, কিন্তু ক্রেতারাই বেশি ঝামেলা করে। যার 1 লিটার দরকার সে 10 লিটার কিনতে আছে, এতেই কৃত্রিম ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে। বাজারে সুগন্ধি তথা পোলাওয়ের চালের দাম আরও বেড়েছে। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সুগন্ধি চাল বাজারে আসতে শুরু করায় দাম কমে, কিন্তু এবার বেড়েছে। চিনিগুলো তো আপনার অনেক বাড়তি, অনেক। আপনার নতুন সিজনে যদি চাউল ওঠে তখন আপনার 110, 60 এরকম থাকার কথা। ওই নতুন চাউলে আপনার 135, 37 টাকা, আর পুরান চাউল আপনার 45 টাকার কাছাকাছি লুজটা। প্যাকেট হলো 175 টাকা, অনেক দাম এবার। মাছের বাজারও চড়া। পহেলা বৈশাখ চলে গেলেও ইলিশের ঝাঁজ এখনো কমেনি।
ইলিশ মাছের এখন মনে করেন কম পাওয়া যাচ্ছে, কিছু কিছু পয়েন্টে ধরা বন্ধ, তো এই জন্য মাছের দাম একটু বেশি। আর কাঁচা ইলিশ যেটা আপনি 1 কেজি ইলিশ মাছ আপনি ৩,৩২০ টাকা কেজি, আর যেটা আপনি ফ্রিজে রাখা ওইটা ২২০০ টাকা কেজি। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু ৮০০ এবং খাসি প্রতি কেজি ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং হাম নিয়ে মারা গেছে 2 শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১২৭ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে, আর ১১১৫ শিশুর শরীরে হামের উপসর্গ মিলেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৭ রোগী মারা গেছে, আর হামের উপসর্গে মারা গেছে ১৭৪ শিশু। এরই মধ্যে দেশের ৬১ জেলায় হাম ছড়িয়েছে। এ রোগে আক্রান্ত শিশুদের শতকরা ৮৩% বয়স 5 বছরের নিচে। মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওই দিন বিকাল 5টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটকের পর মারধর করে স্থানীয়রা। এতে পান্নু মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার ভাই ফজলু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর অবস্থায় পান্নু মিয়ার এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণভোটের রায় যেদিন অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, এমন দাবি করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, কোনো আইনি জটিলতা গণরায় বাস্তবায়নে বাধা হতে পারে না। জ্বালানি তেলের সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে জেলা আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সারা দেশের জেলা আমিরদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সম্মেলনে বক্তারা দলকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। উঠে আসে গণভোটের রায় কার্যকরের বিষয়টিও। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির বলেন, গণভোটের রায় কার্যকর না হলে গণ অভ্যুত্থান কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম অর্থহীন হয়ে পড়বে। অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতাই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। তিনি বলেন, দেশের জ্বালানি সংকট এখন স্পষ্ট, দ্রুত এর সমাধান দরকার। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। আর বাসগড় কার গোয়ালগড় থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না। উদুর পিণ্ডি বুদুর গাড়ে সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে এর নিন্দা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদে দেশের স্বার্থ পরিপন্থী হবে বলে মত অর্থনীতিবিদদের। এই চুক্তিকে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্বাধীন নীতি নির্ধারণের উপর সরাসরি হস্তক্ষেপ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন তারা। বিকেলে রাজধানীতে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের আগে গোপনীয় এই চুক্তি স্বাক্ষর নানা কারণে উদ্বেগের জন্ম দিয়েছে। ওই চুক্তিতে দেশের স্বার্থ কতটা রক্ষা হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। রাজধানীর শাহবাগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। বক্তারা বলেন, দেশের স্বাধীনতার প্রশ্নে কোনো অবৈধ চুক্তি মানা হবে না। আমরা আশা করি যে এই চুক্তি বাতিল হবে, কিন্তু এই চুক্তি বাতিল না হলে আমাদের দেশের প্রত্যেকটা শিল্প, কৃষক, কৃষি খাত কিন্তু ভয়ানক বিপদের ভেতরে পড়বে।
সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রয়োজন না থাকার পরও অনেক পণ্য আমদানির চাপ তৈরি হবে। এছাড়া জাতীয় সংসদে আলোচনা ছাড়া এ ধরনের চুক্তি অগণতান্ত্রিক এবং তা বাতিল করা প্রয়োজন বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির যে বিষয়গুলো, এটা আবারও খেয়াল করবেন, এমন বাধ্যবাধকতা, একটা তো হচ্ছে আপনার প্রয়োজন নাই তাও আমদানি করতে হবে, আরেকটা হচ্ছে যে অনেক বেশি দামে আমদানি করতে হবে, এবং অনেক বেশি দামে আমদানি করতে হবে আবার শুল্ক দেওয়া যাবে না। মার্কিন এই চুক্তির কারণে, বাণিজ্যিক চুক্তির কারণে সরকারের আয় কিন্তু আমদানি থেকে যে আয় হওয়ার কথা সেটা সাংঘাতিকভাবে কমে যাবে। চুক্তির শর্ত অনুযায়ী দেশের স্বাধীন বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংকুচিত হবে বলেও জানান অধ্যাপক আনু মোহাম্মদ। সর্বসম্মতিক্রমে এটাকে প্রত্যাখ্যান করতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে পৌঁছতে ব্যর্থ হলে উপাচার্যরা পদে থাকতে পারবেন না। আজ দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নিজে পর্যবেক্ষণ করছেন। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম বিশ্লেষণ করে আলাদা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া শিক্ষার মান উন্নয়নে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস যে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা। বলে ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছে। ঢাকার তাপদাহ ও জ্বালানি চাহিদা কমাতে প্রকৃতি নির্ভর সমাধান জরুরি বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক নাগরিক সংলাপে দেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদরা একথা বলেন। সভায় সরকারের কাছে 13টি প্রস্তাব তুলে ধরা হয়। জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভায় নগরায়ন, আঞ্চলিক ও নাগরিক উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট 13টি প্রস্তাবনার কথা তুলে ধরে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। নাগরিক সংলাপে পরিকল্পনাবিদরা বলেন, নগর পরিকল্পনার সাথে জ্বালানি ব্যবহারের বিষয় সম্পৃক্ত করা প্রয়োজন। আমাদের নগর পরিকল্পনা, জ্বালানি পরিকল্পনা, বিল্ডিং এফিসিয়েন্সি ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং লাগবে। এটা বিচ্ছিন্ন না যে নগর পরিকল্পনা একদিকে হাঁটলো, জ্বালানি পরিকল্পনা একদিকে, বিল্ডিংয়ের এফিসিয়েন্সি আরেকদিকে। আমরা প্রতিটা সংস্থা আলাদা আলাদা চিন্তা করে, যার ফলে আমাদের এটার মধ্যে ইন্টিগ্রেশন নাই। তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই যে পরিকল্পনার যে বেসিক ধারণা, এটা সার্বজনীন। এটা এখন এনার্জি যখন ক্রাইসিস হয় তখনও যেমন পরিকল্পনা কথাটা চলে আসে, টেকসই পরিকল্পনা ব্যবস্থাপনা। যখন তাপ বাড়ে তখনও আসে, যখন জলাবদ্ধতা আসে তখনও বাড়ে। তাহলে আমাদের এই পরিকল্পনার কথা আসতে হবে এবং এনার্জি এফিসিয়েন্ট বিল্ডিং, এবং আমাদের যে বিল্ডিং কোডটা হয়েছে সেটা বিল্ডিং কোডটা এনার্জি এফিসিয়েন্ট বিল্ডিংয়ের কথা ছোট করে বলা আছে, কিন্তু আমাদের একটা গ্রিন বিল্ডিং কোড হওয়ার কথা ছিল। তাহলে সেই বিল্ডিং কোডটা করতে হবে এবং সেই বিল্ডিং কোডটা আবার শুধুমাত্র আরবান এলাকার জন্য করলে হবে না, রুরাল এলাকার জন্য আলাদা রুরাল বিল্ডিং কোডও লাগবে। নগর ব্যবস্থাপনার বৈষম্যের কথা উল্লেখ করে বক্তারা জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবস্থার নজর দেওয়া প্রয়োজন। এই গণপরিবহন না থাকার কারণেই আমরা দেখছি যে ইলেকট্রিক ভেহিকেল বেড়ে যাচ্ছে, তখন আবার নতুন সিম্পেথি তৈরি হচ্ছে। ওনাদেরকে যদি আমরা এই ভেহিকেল না চালাতে দেই তাহলে ওনারা কি করবে? মানে তাদের কর্মসংস্থানের সুযোগ, তো কর্মসংস্থানের তো সুযোগ হওয়ার অনেক ধরনের পথ আছে, যেইটা আমরা অ্যাবজর্ব করতে পারছি না, যেই জায়গাতে আমাদের অন্য একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কেন বেছে নিচ্ছি। বক্তারা জানান, নীতি নির্ধারণী পর্যায়ে পরিকল্পনাবিদদের মতামত নেওয়া হলে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ ও সুদৃঢ় প্রসারী হবে। 3 লাখ টাকার একটা সোলার ইকুইপমেন্ট কিনছেন, আপনার আরো অ্যাডিশনালি 1 লাখ টাকার ট্যাক্স দিতে হচ্ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল বিতরণ প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। এজন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। এটা সরকারি অফিস, অথচ দেখে মনে হবে কোনো রাজদরবার। অফিস কক্ষের সামনেই বসেছে ঘুষের আসর। সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অফিস চলছে এভাবেই। বিছানায় শুয়ে মোবাইলে ঘুষের টাকা চাচ্ছেন তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার কথা, অথচ ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য টিউবওয়েল নিতে দিতে হচ্ছে টাকা। ঘুষ লেনদেনের বিষয়ে কথা হয় ভুক্তভোগীদের সাথে। তালিকায় নাম থাকলেও টাকা না দেওয়ায় অনেকেই টিউবওয়েল পাননি। যারা পেয়েছেন তাদের গুনতে হয়েছে 20 থেকে 30 হাজার টাকা। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি দিছিল যেমন 25,000 টাকা যেমন দিছে। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো 2-2,500 টাকা নিছে। এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি 5 স্টার থেকে কিনিয়া। অফিসও গেছে কইছে যে কিছু টাকা লাগবো খরচ। তালিকাত আছে, আমরা হাইছি না। তালিকাত কইছে আমরা আছে, আমরা জানি। আমরা ওখানে কইতেছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হাই না। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে অফিসে পাওয়া যায়নি ওই কর্মকর্তাকে। দেখেন উনি তো আছে, কইলো যে আছে, বলছে ছুটি নিয়ে গেছে অফিসেও আইছে না, অসুস্থ করে। উনি তো স্টেশনে আছে, আমি জানি। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না। তো আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কিতা কইতাম দেখো। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই টিউবওয়েল বিনামূল্যে ছিল, প্রত্যেক উপজেলার লোকজনই জানে। সেই হিসেবে শাল্লাবাসীও জানার কথা। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে না, লিখিত আসেনি। শাল্লার প্রকৌশলী রাশেদ সাহেব যদি জড়িত থাকে তাই উনি এটা নিঃসন্দেহে শাস্তি ভোগ করবেন। দুর্নীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল ভারতের উত্তরপ্রদেশের নয়ডা শিল্পাঞ্চল। গণগ্রেফতারের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি বৈষম্য নিয়ে শ্রমিকদের অসন্তোষ কাটেনি। গত কয়েকদিন নয়ডার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু শ্রমিককে আটক করলে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের অভিযোগ, জ্বালানি তেল এবং গ্যাসের দাম বৃদ্ধিতে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মজুরি বাড়েনি। এই অসন্তোষ আরও তীব্র করেছে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে শ্রমিকদের মজুরি শতকরা প্রায় 35% বৃদ্ধি করে দেয়। উত্তরপ্রদেশ সরকার সাময়িকভাবে মজুরি বৃদ্ধির আশ্বাস দিলেও শ্রমিকরা বলছে এটি কেবল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সুচির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির সরকার। শুক্রবার সুচির আইনজীবী গণমাধ্যমকে জানান, সরকার সুচির সাজার মেয়াদ 6 ভাগের 1 ভাগ কমিয়েছে। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উস্কানি, দুর্নীতি ও নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভাঙার অভিযোগে 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন সুচি। যদিও শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর সমর্থকরা মনে করেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা রাখার ঘোষণা দিল ইরান। দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষার শেষ হচ্ছে না, সরকার বলছে ঘাটতি নেই। জ্বালানি তেল সংকটের নেতিবাচক প্রভাব, ঢাকার নিত্যপণ্যের বাজারে বাড়ছে দাম। এবং গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের শুরু হয়েছে, দাবি জামায়াতের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।